হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে আমার মন বান্ধিবি পা বান্ধিবি ছাবা। নামটা হচ্ছে যে অরণ্যের মধ্যে অনেক রকম উৎসব হয়, আমি একটু অরণ্যের ওপর বই করা, ঘুরে বেড়ানো পছন্দ করি। তো একটা ট্রাইবাল এরিয়া, তো অরণ্যটা কাদের? আদিবাসীদের জেনারেলি। তো ওদের ওপরে আমি দেখেছি ওখানে সাঁওতালরা থাকে। তো ইন্টারেস্টিং এরিয়া হচ্ছে যে আমরা যে অজয় নদীর ধারে ছিলাম, জঙ্গলটা তার অপোজিটে থাকে হচ্ছে জয়দেবের মেলা হয়, ওখানে থাকে বাউলরা, হচ্ছে বাউলদের আঁকা। এই আস্তে আস্তে ঘুরে ফিরে বাউলদের সম্বন্ধে জানতে আরম্ভ করলাম। তারপরে এই বাউলদের উপরই গল্পটা আমরা সাজানো হয়েছে পটভূমি। তারপরে একটি ক্যারেক্টার কিভাবে ডাক্তারি পাশ করে বাউলদের সান্নিধ্যে আসলো, আর লাভারও আসলো। তারপরে সে ধীরে ধীরে তারা দেহতত্ত্ব, স্পিরিচুয়ালিজম এগুলো আলোচনা করতে করতে ধীরে ধীরে কিভাবে ডাইভার্টেড হলো। একজন চলে গেল দেহতত্ত্বের দিকে, ছেলেটি চলে গেল স্পিরিচুয়ালিজমের দিকে, এবং আলটিমেটলি ছেলেটাই বাউল হলো রিয়েলি। তার জন্য নাম হলো ডাক্তার বাউল। তো কোথাও কোথাও স্যার এখন বাউল বা যদি বলা হয় চরিত্র বা বলা হয়, ওটা কোথাও কমে গেছে, সেটা নিয়ে আপনি কি বলবেন? বাউলটা কমে গেছে দুটো কারণে। কারণ বাউল সমাজটা এখন অনেকটা বিমুক্ত। এখন অনেক বাউলরা যারা গান গেয়ে, তারা কিন্তু আর প্রকৃত বাউল থাকছে না। কারণ বাউল সমাজের মধ্যে কিন্তু বিয়ে থা করে এটা রীতিনীতি নেই। বাউলদের মধ্যে কি আছে, 4-5টা বাউল, একটা দুটো মানে সেবিকা এরম থাকে। এখন এরা ঘর সংসার করতে আরম্ভ করাতে রুজি রোজগারের জন্য বাউলটা অনেকটা ডাইভার্টেড হয়ে গেছে, যার জন্য এখন ওই বাউল সমাজটা কমে গেছে। এটাই হচ্ছে কারণ। তো আজকে আমি যেখানে এর আগে ইন্টারভিউ নিয়েছি সবার কাছ থেকে, ফিডব্যাক কিন্তু ভালো এসছে। আজকে স্পেশাল স্ক্রিনিং এ এটা সেন্সর কবে রিলিজ হচ্ছে যদি একটু? সেন্সরে চলে গেছে। সেন্সর আমার কাছে যা খবর আছে 20 তারিখের মধ্যে সেন্সর হয়ে যাওয়ার কথা। আচ্ছা, 20 তারিখ সেন্সর হয়ে গেলে তারপরে যে আমাদের কাজ আছে সেটা হচ্ছে আমরা এটাকে তখন আরেকবার আমি এতে নন্দনে চালাবো, স্ক্রিনিং হবে, ফাইনাল স্ক্রিনিং, প্রেস রিলিজ এগুলো নন্দনে হবে। তারপরে আমরা একটা টাইম দেখে জানুয়ারি মাসে বইটাকে রিলিজ করবো। কোথায় কোথায় এটা দেখতে পারবে অডিয়েন্স? কোথায় দেখতে পারবে সেই হলগুলো আমরা ফিক্স করবো একটু পরে। তবে আমি কলকাতার উপরে বেশি চালাবো না, আমি যেটা চালাবো ওই আশপাশে চালাবো, মানে গ্রাম অঞ্চলে বা সাবার্বে চালাবো। লাস্টে আপনি দর্শক কি বলবেন যে এই এরকম ইউনিক আইডিয়ার জন্য? না, দর্শকদের কাছে কেমন লাগছে সেটা তো আজকে তো অল্প বিস্তর দর্শক দেখেছে। ওইটা রিলিজ হলে এর কিরকম মানে হয়, রেসপন্স হয়, সেটার উপর ডিপেন্ড করে আবার আমরা নতুন স্টাইলটা চিন্তা করব, বা অরণ্যের উৎসবের একটা সেকেন্ড পার্ট হতে পারে। তো সেটা ডিপেন্ড করছে এই ফার্স্ট পার্টের সাফল্যের উপর। আর যে ম্যাক্সিমাম আর্টিস্ট ভালো অভিনয় করেছে, যারা বই দেখছে তারাই বলছে, এবং এরা কামিং আপ। তাছাড়া অনেক সিরিয়াল আর্টিস্ট আমার কাছে আছে, প্রচুর সিরিয়াল আর্টিস্ট, যাত্রার আর্টিস্ট, যারা যাত্রাতে নাম করা, সিরিয়ালে নাম করা। ঠিক আছে, আমরা আমাদের বাজেটের মধ্যে যাদের আমরা অ্যাকোমোডেট করতে পেরেছি তাদের অ্যাকোমোডেট করেছি। হ্যাঁ, জয়দীপ মুখার্জি আমার নাম। এখানে আমার চরিত্র হচ্ছে কর্তা বাবা, একটা বাউলের গল্প। তার মধ্যে বাউল কেন্দ্রিক জীবন কেমন চলে, এবং সেই যে আখড়াটা, তার মালিক, তার যে মেন সদস্য, সেটা হচ্ছে কর্তা বাবা আর কর্তা মা। সেখানে কর্তা বাবার চরিত্র আমি করেছি। আর সবচেয়ে আনন্দ আমার যেখানে ঘটেছে সেটা হচ্ছে আমার নিজের গলায় গান গাওয়া। এটা আমি এর আগে সিরিয়ালে গান গেয়েছি, দেবশ্রী রায়ের সঙ্গে ফিরে এলাম করেছিলাম, তাতে আমি গান গেয়েছিলাম। রিসেন্ট আমি আকাশ আটে মনীষের একটা কাজ, সেটা হচ্ছে বালিকা বধূ, তাতে আমি নিজের গলায় গান গেয়েছিলাম, বেশ কিছু টপ্পা। আর এখানে আমি বাউলের গান গাইলাম, সিনেমাতেই প্রথম আমার প্লেব্যাক। শেষকালে গানটা আছে, খুব ভালো লাগবে আশা করি দর্শকদের। 2 লাইন যদি দর্শকের যদি একটু গান গাইতে পারেন এই ফিল্মে, এই বাউলের গান। তার প্রশ্নটা, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে আমার মন বান্ধিবি পা বান্ধিবি ছা বান্ধিবি কেমনে। এই গানটা আমার ছিল।
অ্যাক্টিংয়ের সাথে সাথে দেখুন গলাটা আপনার পুরো মানে সাধারণ গান গেয়েছে, মানে কেমন ভাবে একটা অ্যাক্টিং স্কিলের সাথে গানও কিরকম ম্যানেজ করেন আপনি স্কিল করার জন্য? আসলে অভিনয়টা আমার রক্তে, নাটক করতাম, ওয়াল করেছি, সিরিয়াল তো করি। যারাই এখানে কাজ করে তারা যদি মন থেকে সাবজেক্টটা ভালো না বাসে তাহলে এটা কাজ করা সম্ভব। নমস্কার, আমি অভিনেতা প্রলয়জিৎ ব্যানার্জি। আমার আর একটা পরিচয় আছে ডক্টর পি ব্যানার্জি। তো অরণ্যের উৎসব তো অবশ্যই দেখলে আপনারা বুঝতে পারবেন গল্পটা স্পেশাল, মানে আমার কাছে শুধু স্পেশাল না, এটা সবার কাছে স্পেশাল হওয়া উচিত। কারণ এটা আধ্যাত্মিকতা নিয়ে অনেক কথা বলেছে, তার উপর এটা বাউল সমাজের ওপর বেস করে ছবিটা এগিয়েছে, গল্পটা আবর্তিত হয়েছে। অরণ্যের অনেক রকম উৎসব হয়, সেরকমই একটি উৎসব যারা অরণ্যের কাছাকাছি, যারা প্রকৃতির কাছাকাছি, তো তাদের জীবন নিয়ে বাউল সমাজও সেরকম, যারা আধ্যাত্মিকতা নিয়ে চর্চা করে, যারা গান নিয়ে, বাউল বলতে আমরা গানের ছবিটা ভেসে ওঠে আর কি। কিন্তু বাউল সমাজে কি কি হয়, কেমন লাগে, বাউল সমাজটা কেমন, জীবনটা কেমন, সেটা দেখতে আমি ঢুকে পড়ি। আমি এই ছবিতে প্রধান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি ডাক্তার বাউল। স্যার মানে সুবীরবাবু চরিত্রটাই তৈরি করেছিলেন একদম ডাক্তার, মানে আমি বেসিক্যালি ডাক্তারি পাশ করা, ইন্টার্নশিপ করছি, এমন অবস্থায় আমি হঠাৎ ঘুরতে ঘুরতে বাউল সমাজের সন্ধান পাই। জাস্ট দেখতে গেছি তো, ঢুকে একটু দেখতে দেখতে আস্তে আস্তে ইনভলভ হয়ে পড়ি, ওদের জীবনটা খুব ভালো লাগে। তো সেইভাবে গল্প এগিয়ে যায়। আর আধ্যাত্মিকতা ভেতরে ছিল, আধ্যাত্মিকতা কিন্তু ভেতরের জিনিস, তো নিশ্চয়ই ছিল, না হলে আমি এত আকৃষ্ট হব কেন, আরো ভেতরে ঢুকতে থাকি। ভেতরে ঢুকতে ঢুকতে কি হয়, বাউল সমাজকে কি দৃষ্টিভঙ্গিতে দেখি, কি দেখতে পাই, হোয়াট ওয়াজ দ্য অরিজিনালিটি, তো সেটা ছবির মধ্যে দেখা যাবে। তো সুবিধা, তিনটে সুবিধা এখানে আছে। আমি এই জন্য বললাম যে আমি নিজেও একজন ডাক্তার, আমি প্রাকৃতিক চিকিৎসক, এটা একটা সুবিধা হয়েছিল চরিত্র পাওয়ার পরই। তো স্যার যখন কাহিনীটা ভাবেন তখন আমাকেই ভেবেছিলেন। তো আমরা রেকি করতে গেছিলাম এবং স্যারের ভাবনাগুলো আমি শুনতাম বিভিন্ন সময়। আর আমি আধ্যাত্মিক চর্চাও করি, তো ফলে সেই দিক থেকে চরিত্রটা গ্র্যাপ করতে আই ডিডন্ট টেক টাইম। ছবি যদি কথা বলি, এই ছবির চরিত্র ব্যাপারটা যদি একটু বলেন, শুটিং এর জার্নি থেকে আজকে স্পেশাল স্ক্রিনিং পর্যন্ত একটু অডিয়েন্সদেরকে যদি খুলে যদি বলেন। মানে এই শুটিং এর ব্যাপারটা হচ্ছে যে মানে এই ছবিটার একদম প্রথম থেকে আমি আছি। সুবীর বাবু মানে সুবীর ভট্টাচার্য, যিনি উনি, আর আপনার রোলটা কি? আমার চরিত্রটা হচ্ছে পদ্ম ক্যারেক্টারটি, একটি ট্রাইবাল ক্যারেক্টার। এইটাতে দুটো মানে দেখানো হয়েছে পোর্শন, একটাতে দেখা হয়েছে বাউলের ব্যাপারটা, আর একটা হচ্ছে আমাদের ট্রাইবালের, এটা যেখানে ডাক্তার আসছে একটা সময় এবং সেখান থেকে আবার গল্পটা মন নিচ্ছে, সেটা থেকেই গল্পটা শুরু হচ্ছে আর কি। মানে আমি বলছি এবং আস্তে আস্তে গল্পটা দেখানো হচ্ছে পরপর 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 কেটে কাট শটে গিয়ে। তো এটা হচ্ছে আমার ক্যারেক্টার পদ্ম, আমার ক্যারেক্টারটি পদ্ম, এবং আমার কাছে রিপোর্টার আসছেন এবং সেখান থেকেই গল্পটা শুরু হচ্ছে, যে কি হয়েছে গল্পটার পুরো বর্ণনাটা আমি দিচ্ছি। এটা আমার ক্যারেক্টার। যদি জার্নি কথা বলা হয়, শুটিং টাইম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্পেশাল হুম। তো হোল জার্নি আপনি কেমন ভাবে শেয়ার করবেন? হোল জার্নি বলতে গেলে একটা কথাই মনে পড়ে, সেটা হচ্ছে সুবীর বাবু মানে সুবীর ভট্টাচার্য। উনি একাধারে ইঞ্জিনিয়ার, একাধারে ভীষণ ভালো স্টোরি রাইটার, একজন খুব ভালো, আমি বলবো যে মনের মানুষ আর কি। যে উনি যখন আমার সঙ্গে যখন প্রথম ওনার আলাপ হয় প্রলয়জিতের মাধ্যমে, মানে আমাদের হিরো প্রলয়জিৎ, ও আমার ক্লাসমেট, ও ভীষণ ভালো অভিনেতা একজন। সুবীর বাবুর সঙ্গে যখন প্রথম আমার দেখা হয়, কথা হয়, তখনই উনি আমাকে প্রথম দিন যখন আমার ওনার অফিসে যাই, উনি আমাকে এই স্টোরিটার সম্বন্ধে বলেন এবং শুনে ভীষণ ভালো লাগে। এবং তারপরে একটা সময় গিয়ে মনে হয়েছিল আমি এই ছবিটাতে কাজ করছি না, কারণ বাউলঙ্গের ছবি, শুটিং হয়েছে, একটা মাঝখানে খুব টাইমের একটা ব্যাপার হচ্ছিল, সেই জন্য ওই ছবিটাতে আমার মনে হচ্ছিল আর কাজ করছি না আমি। স্যার একদিন আমাকে ফোন করে বলেন যে কিরে কি ব্যাপার, কি করছিস? আমি তখন স্যারের সঙ্গে প্রচণ্ড ঝগড়াও হয় আমার আর কি, প্রচণ্ড। মানে উনি একটা অত বড় মাপের মানুষ, অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার বাবা একজন অভিনেতা ছিলেন এবং ইঞ্জিনিয়ার, সুবীরবাবু ইঞ্জিনিয়ার, সেই সূত্রে সুবীরবাবু আমাকে খুব স্নেহ করেন অ্যাকচুয়ালি। আমি তখন বললাম হ্যাঁ আপনি তো আমাকে ছবিতে নেবেনই না, এই ওই সেই, খুব ঝগড়া করে দিলাম, রাখুন আপনি ফোন রেখে দিন। বলে তুই এত কেন মানে পাগল হচ্ছিস, স্ক্রিপ্টটাকে লিখছে, আমি তো আছি নাকি, আমি নিশ্চয়ই ভাবনা চিন্তা কিছু একটা আছে আমার তোর সম্বন্ধে। কারণ আমি অ্যাকচুয়ালি অরণ্যের উৎসবের আগে অরণ্যের অধিকার বলে একটি ছবি করেছিলাম, যেটা তরুণ মজুমদারের, এবং সেটা ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিল। তো তখন আমাকে বললেন আমি তো জানি নাকি, আমি ঠিক ছবিটাকে ঠিক মাত্রায় নিয়ে যাব, তোর অত চিন্তার কিছু নেই। বললাম না আমি একদম চিন্তা করছি না। তো তারপরে আজকের এই ছবিটা দেখে আমার অসম্ভব ভালো লাগলো। পাবলো দা ডিরেক্টর,
পাবলো দা শুটিং টাইমে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। পাবলোর এটাতে মানে কি বলবো, মানে ওই টাইমটাতে আমাদের যিনি ক্যামেরাম্যান ছিলেন এবং পাবলো ডিরেক্টর অসম্ভবভাবে যেহেতু অন্যান্য গল্পের সঙ্গে এই গল্পটা একটু অন্য ধরনের গল্প, যেহেতু অন্য একটু সাবজেক্ট নিয়ে গল্প, আমি বেসিক্যালি আমার অভিনয় জীবনে আমি প্রায় 15-16 বছর হয়ে গেল আমার ইন্ডাস্ট্রি। আমি যা যা চরিত্র এতদিন যাবৎ করে এসেছি তার থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা চরিত্র আমি এখানে প্লে করেছি। এখানে একজন বাউল যে সম্পূর্ণ মানে কি বলবো সাধন ভজন ছাড়াও দেহতত্ত্বে বিশ্বাস করে, সেরকমই একটি ক্যারেক্টার মন বলে। বাকিটা দর্শকের উপর ছেড়ে দিলাম, দর্শক দেখুক, দর্শক দেখে বিষয়টা হচ্ছে এখানে যার মাথা থেকে গল্পটা বেরিয়েছে, এই ব্যানারটা যে ব্যানার এই প্রডিউস করেছে ছবিটা শিবা এন্টারটেনমেন্ট, সেই শিবা এন্টারটেনমেন্টের যিনি কর্ণধার মিস্টার সুবীর ভট্টাচার্য, উনি বাই প্রফেশন একজন প্রফেসর, কিন্তু ওনার একটা প্যাশন আছে যে উনি মানে বিভিন্ন ধরনের সাবজেক্ট নিয়ে উনি কাজ করতে ভালোবাসেন, উনি লেখালেখি করেন। সেখান থেকেই এই সাবজেক্টটার উপর ওনার মনে হয়েছে যে এই সাবজেক্টটা নিয়ে একটা কিছু করা উচিত, সেই জন্য উনি সাবজেক্টটা নিয়ে একটা কাজ করতে এসেছেন। আর উনি এসেছেন, ওনার মাথা থেকে গল্পটা বেরিয়েছে। যখন আমাকে ফার্স্ট উনি গল্পটা শোনালেন, বললেন যে অরিন্দম এরকম একটা চরিত্র, তুই তো এর আগে অনেক ধরনের চরিত্র করেছিস, সেই চরিত্রটা সম্পূর্ণ একটু অন্য ধরনের। তা সেখানে উনি যখন আমাকে বললেন, আমার তো মানে কি বলবো, একজন অভিনেতা হিসাবে এটা তো আমার কাছে অত্যন্ত গর্বের বিষয় যে আমি এই ধরনের একটা চরিত্র অভিনয়। না, ব্যাপার হচ্ছে আমি ব্যক্তিগত জীবনে যা পূজা পাঠ, এই যে পূজা, যেহেতু পুজোর ব্যাপারটা বললেন, একটা শান্তির কথা বললেন, সেটা কি অরিজিনাল আপনার সাথে না, ব্যাপার হচ্ছে অ্যাকচুয়ালি আমি খুব বেশি যে আধ্যাত্মিক মানুষ সেরকম নই, তবে দৈনন্দিন জীবনে চলতে গেলে একেবারে যে ভগবানকে মানি না তা নয়, ঈশ্বরকে সবসময় মানি। ঈশ্বরকে মনে করি যিনি সর্বদা সবার মনের মধ্যে আছেন, প্রত্যেকটা মানুষের মধ্যে ঈশ্বর বিরাজ করছেন। সেখান থেকে দেখতে গেলে যে আমি নাস্তিক নই, মানে একেবারে নাস্তিক আমি নই, আমি ঈশ্বরকে বিশ্বাস করি। হ্যাঁ, দোষ গুণ মিশিয়েই হচ্ছে মানুষ। অ্যাকচুয়ালি রিলিজটা বেসিক্যালি আমাদের সেন্সর ইয়েতে রয়েছে। আমরা রিলিজটা জানুয়ারিতে প্ল্যান করছি, ক্রিসমাসের আগে পরে ওটা কোনো আমাদের ইয়ে নেই, মানে টার্গেট নেই কিছু। মানে ঘটনা হচ্ছে আমরা ছবিটাকে মার্কেটে আনবো, দর্শক দেখবে, দর্শক দেখে কি রিপারকেশন দেবে, এটা দর্শকের সাথে ডাইরেক্টলি প্রডিউসারের ইয়ে মানে আমাদের ছবির একটা লিঙ্ক আপ, একটা কানেকশন। মানে কোনো মানে দেখো, একটা বেসিক কথা বলতে, আমরা সেই অর্থে বিগ বাজেট কমার্শিয়াল সিনেমা করছি না যে আমাকে কোনো একটা স্পেশাল ডেট ধরে এগোতে হবে, আর ক্রিসমাস, ঈদ। তো আমরা চাইছি এমন কোনো একটা সময় যেখানে বড় বড় ছবির ভিড় নেই, আমরা লোককে আমাদের ছবিটা স্পষ্টভাবে দেখা যায়। ভালো লেগেছে, শেখাতে বলতে খুব একটা বেশি হয়নি। ওই খাটনিটা ডিস্টার্ব করেছে কে স্পটে, যে আপনাকে একটা হয় না যে রিপিটেড ওটা হয় যে বারবার হ্যাঁ, না মানে আমাদের কাস্ট এন্ড ক্রিউর সাথে কারোর সাথে খুব একটা বেশি আমাকে শেখাতে বলতে হয়নি। তারা সব তৈরি ছেলে বা তৈরি মেয়ে, এবং খুব একটা এনজিকেও যায়নি, মানে ওর পাশে দাঁড়িয়েছি বলে ওকে বার খাচ্ছি এরকম নয়, ও ভালো কাজই করেছে। এবং সত্যি এনজিকে খুব একটা যায়নি। আমরা নয়তো যদি এনজি বেশি হতো বা কাট যদি বেশি হতো, আমরা এই টাইট শিডিউলে কাজটা ডেফিনেটলি শেষ করতে পারতাম না। আজ একটা তোমার কি মতামত এটাতে? তুমি কেমন কাজ করেছো? আমরা ডিরেক্টরকে মানে আমাদের যে পরিচালক ছিলেন পাবলুদা, যার সামনে আমি দাঁড়িয়ে আজকে রয়েছি এই মুহূর্তে, তা ওনাকে আমি সত্যি কথা বলতে গেলে সেইভাবে ভাবিনি, ভাবলে হয়তো কাজটা আমরা এত ক্লোজ ভাবে করতে পারতাম না। এবং স্যারের নিশ্চয়ই আমার কাজ ভালো লেগেছে। স্যারের আমাদের আবার একটা নতুন প্রজেক্ট আসছে, সেটা এখন অন্ধকারে আমি যদি বলি মেগা সিরিয়াল হোক, স্টোরি হোক, কোথাও না কমে গেছে বা ওই একঘেয়ে মতো হয়ে গেছে, বই পাচ্ছে না, হিট যাচ্ছে না। সো অ্যাজ আ ডাইরেক্ট হিসাবে আপনি কি বলতে চান এই টাইমে? হ্যাঁ, এইবার এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলার আছে। মানে যেটা সহজে মানুষকে খাওয়ানো যায় সেটাই তৈরি করা হচ্ছে এবং সেটাই তৈরি করা হবে আগামী দিনে। কিন্তু এক্সপেরিমেন্ট করে যদি ভালো খাবার পেশ করা হয়, সেটা মানুষের কাছে প্যালেটেবল করে তোলার জন্য যে সময়টা লাগবে, সেই সময়টা প্রডিউসাররা দিতে চাইছে না বা দিতে পারছে না। মনিটারি কন্ডিশন হতেই পারে, সেটা তাদের বিষয়। কিন্তু এই একই ধরনের খাবার খাইয়ে খাইয়ে জিনিসটা এরকমই হচ্ছে, 10টা বিরিয়ানির দোকানই হচ্ছে পাশাপাশি। কিন্তু কোথাও না কোথায় দেখবেন আজকাল টলিউড পাড়াতে অনেকজন কেউ নিজের
বিজনেস খুলে ফেলছে যেহেতু চলছে না। তো সেই ক্ষেত্রে আপনি কি বলতে পারবেন as a director? ও, For এইটা example, যদি বলি অয়ন সেনগুপ্ত, হ্যাঁ। অয়ন সেনগুপ্ত আপনি যদি জানেন, উনিও কিন্তু এখন একটা নিজের বিজনেস খুলে ফেললেন, হিরো হিরোইন আপনার নিজের বোটিক বা বিজনেস খুলতে। হ্যাঁ, বেসিক্যালি এইগুলো বেসিক্যালি কি বলতো, মানে আমাদের ওই কম্পিটিশনটা এতটা বেশি হয়ে গেছে, এত জনের সাথে কম্পিট করতে হচ্ছে আজকে দাঁড়িয়ে, তো লোকে বাইফার্কেট করা, ডাইভার্সিফাই করার প্ল্যান করে রাখতে হচ্ছে, সেকেন্ড একটা অপশন বেছে রাখতে হচ্ছে, এটা তাদের কোনো দোষ নয়। ঠিক আছে, আজকে যদি কম্পিটিশনটা শুধু আমার আর ওর মধ্যে হয়, আমরা কিন্তু হেলদি একটা কম্পিটিশনের মধ্যে দিয়ে এগোবো। যদি আমরা আর ও বাদ দিয়ে আরো 15 জন দাঁড়িয়ে যায় একই কম্পিটিশনে, আমাদের তখন একটা সেকেন্ড লাইন অফ ডিফেন্স রেখে দিতে হবে হাতে, যাতে আমরা এইটা চলে গেলে ওটা ধরে রাখতে পারি। তবে এটা আজকে মনে হচ্ছে তোমাদের সবারই, আমাদের মনে হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে এই ব্যাপারটা, আমাদের এই জায়গাটা, এই প্রফেশনটাতে মানে নির্ভরশীল আমরা বরাবরই ছিলাম হয়তো, মানে সেটা হয়তো এতটা মিডিয়া হতো না, এতটা তখনকার দিনে হতটা হতো না, কিন্তু স্ট্রাগল করেছে আগের যারা করেছে তারাও কিন্তু করে এসেছে। এটা মানে ওই স্থায়ী কোনো ব্যাপার নয় যে একবার ইন্টারভিউ দিলাম আমরা একটা চাকরি জয়েন করলাম, এইরকম ব্যাপারটা কোনোদিনই ছিল না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।